একটা এমন দেশ যেখানে শিশুদের তুলনায় বয়স্কদের ডাইপার বেশি বিক্রি করা হয়, যেখানে 2002 সাল থেকে এখন পর্যন্ত 9,000-এরও বেশি স্কুল বন্ধ হয়ে গেছে, কারণ সেখানে পড়ার জন্য শিশুই তো আর বাকি নেই। এই দেশে প্রতি বছর জন্মগ্রহণকারী শিশুর সংখ্যা এত পরিমাণে কমে যাচ্ছে যে বিশেষজ্ঞদের মতে কিছু সময় পর এই দেশটি মানচিত্র থেকেই মুছে যেতে পারে। আমি বলছি জাপানের কথা, সেই দেশ যাকে আমরা প্রযুক্তি, শৃঙ্খলা এবং রোবটের জন্য চিনি, যাকে আমরা বলি যে এটি আমাদের থেকে 50 বছর এগিয়ে, কিন্তু আজকে সেই দেশ নিজের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করছে। না কোনো যুদ্ধ, না কোনো বিষাক্ত ভাইরাস, না কোনো ভূমিকম্প, তবুও জাপান সংকটে আছে। কিন্তু কেন? কারণ জাপানের মানুষ এখন আর শিশু জন্মই দিচ্ছে না। অদ্ভুত, তাই না? বাংলাদেশে আমরা ঠিক এর উল্টোটা শুনি, জনসংখ্যা বাড়ছে, বিশ্বের সম্পদ শেষ হয়ে যাচ্ছে, কম শিশু জন্ম দেওয়া উচিত, জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখা উচিত। কিন্তু আমাদের থেকে এগিয়ে থাকা এই দেশে ঠিক উল্টোটা ঘটেছে। বিশ্বাস করবেন না, 2024 সালে জাপানে মাত্র 6.8 লাখ শিশু জন্মেছে। এর চেয়েও বেশি ঢাকা এবং চট্টগ্রামে তো প্রতি বছরই শিশু জন্মে। ভাবুন তো, জাপানের মোট জনসংখ্যা 12.5 কোটি, আর মাত্র এক বছরে জনসংখ্যা 9 লক্ষ কমে গিয়েছে। আর এর মানে জাপানে মৃত্যুর হার জন্মের চেয়ে দ্বিগুণ। গ্রাম আছে, বাড়ি আছে, কিন্তু বসবাস করার মতো মানুষ নেই। প্রতিটি নতুন প্রজন্ম আগের প্রজন্মের চেয়ে ছোট হচ্ছে। আর এইভাবে চলতে থাকলে 2070 সালের মধ্যে জাপানের 40% জনসংখ্যা হবে 65 বছর বয়সী। এই দেশের ভবিষ্যৎ যদি শুধু বৃদ্ধ মানুষদেরই হয়, তাহলে দেশ চালাবে কে? আর এই সমস্যার সমাধানে জাপান সরকার যেটা করছে তা শুনলে আপনি মাথা চুলকে যাবেন। এবং এটা শুধু জাপানের গল্প না, দক্ষিণ কোরিয়া, চীন সহ আরও কয়েকটা দেশ এই সমস্যার মুখে পড়ছে। এখন প্রশ্ন হলো, এটা হচ্ছে কেন? এটিকে বলা হয় জনসংখ্যা সংকট। শুরুতে ছোট বা সাধারণ সমস্যা মনে হতে পারে, আপনার মনে হতে পারে বাচ্চা জন্মাও, সমস্যা মিটে যাবে, কিন্তু বাস্তবে ব্যাপারটা এত সহজ না। এই সংকটের কারণে জাপানের গ্রামগুলো খালি হয়ে যাচ্ছে, বৃদ্ধাদের দেখাশোনা করার মতো কেউ নেই। আর ভবিষ্যতে যদি তরুণ প্রজন্ম না থাকে, তাহলে দেশ চলবে কিভাবে? এক সময় এক্সপার্টরা বলতেন শিশু বেশি জন্মালে সমস্যা বাড়বে, কিন্তু এখন ছবিটা পুরো উল্টো। এখন শিশুরা না জন্মানোর কারণেই সমস্যা তৈরি হচ্ছে। এই পৃথিবীও ধীরে ধীরে চাইল্ডলেস হয়ে যাবে। এই দৃশ্য যেন কোনো সায়েন্স ফিকশন সিনেমার মতো, কিন্তু বাস্তবে অনেক বেশি ভয়ঙ্কর। এবং সেটা আপনি বুঝবেন যখন আপনি কোডোকুশি নামক শব্দটার কথা জানতে পারবেন। কোডোকুশির মানে হলো একাকী মৃত্যু। যখন কোনো বৃদ্ধ ব্যক্তি পরিবারহীন অবস্থায় নিঃশব্দে মারা যায়, কেউ খবরও পায় না। আজকের দিনে শুধু প্রাকৃতিক দুর্যোগ বা জনসংখ্যা সংকট নয়, প্রযুক্তিও নীরবে পুরো চিত্র পাল্টে দিচ্ছে। যেমন জাপান জনসংখ্যা সংকটে পড়েছে, তেমনি অনেক দেশ নতুন সমাধান খুঁজছে। আর এই পরিবর্তনের সবথেকে বড় মাধ্যম হয়ে উঠেছে এআই। আজ কোম্পানিগুলোর ট্র্যাডিশনাল নিয়ম বাদ দিয়ে এআই ভিত্তিক স্কিল চাইছে। এর জন্য বেতনের পরিমাণও রেকর্ড পরিমাণ বাড়ছে। যেমন টাইম ম্যাগাজিনের রিপোর্ট অনুযায়ী প্রম্পট ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে $3,35,000 পর্যন্ত স্যালারি পাওয়া যাচ্ছে, তাও আবার কোনো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ছাড়াই। জাপানে এমন বৃদ্ধদের সংখ্যা ক্রমশই বাড়ছে যাদের মৃত্যুর খবর পর্যন্ত কেউ জানতে পারে না। অনেক সময় এমন হয়, স্বামী বা স্ত্রীদের একজন মারা গেলে অপরজন সম্পূর্ণ একাকিত্বে ভোগে পড়েন, সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন এবং ধীরে ধীরে নিঃসঙ্গতার মধ্যে হারিয়ে যান। প্রতিবেশীরা তাদের মৃত্যুর খবর তখনই জানতে পারেন যখন তাদের অ্যাপার্টমেন্ট বা ঘর থেকে দুর্গন্ধ ছড়াতে শুরু করে তাদের মৃতদেহের। জাপানে এই ধরনের মৃত্যুকে কোডোকুশি বলা হয়। এবং এটা শুধু একটা শব্দ নয়, এটা এখন বাস্তবতা হয়ে উঠেছে। কারণ পরিবারগুলোতে এখন আর সন্তান জন্মায় না, আর যখন ঘরে সন্তানই নেই, তখন বৃদ্ধদের দেখভাল করবে কে? মৃত্যুর সময় পাশে কে থাকবে? এই একাকিত্বের জন্য শুধু জন্মহার কমে যাওয়াই দায়ী নয়, আধুনিক সমাজ ব্যবস্থাও এর পেছনে অন্যতম কারণ। নতুন প্রজন্ম শুধু বাচ্চা জন্মানো বন্ধ করেনি, বরং দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এ প্রসঙ্গে আমি একটা ইন্টারেস্টিং জিনিস বলবো, তার আগে আকিয়া সম্পর্কে বলি। আপনি ইন্টারনেটে আকিয়া হোমস জাপান সার্চ করে দেখুন। আকিয়া মানে ফাঁকা বা পরিত্যক্ত বাড়ি। এগুলো একসময় দাদা দাদি বা প্রপিতামহরা বাস করতেন, এমন বিশাল বাংলো বা হাভেলি ছিল। কিন্তু ধীরে ধীরে পরিবারগুলো শহরে চলে গেছে, অথবা তারা সন্তান নেয়নি, ফলে বাড়িগুলো দেখাশোনা করার মতো কেউ রইল না। এই আকিয়া হাউসগুলো এখন খুবই সস্তায় পাওয়া যায়, কিন্তু তবুও মানুষ সেগুলো কিনতে চায় না, কারণ এই অভিজাত জীবনযাত্রার পেছনে যে আসল বাস্তবতা আছে তা খুবই অন্ধকার। এইভাবে পুরো একটা জাতির অস্তিত্ব এখন সংকটে পড়েছে। এখন প্রশ্ন, জাপান সরকারকে কিচ্ছু করছে না? অবশ্যই করছে, কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে এই সমস্যা অনেকাংশে সেই কঠোর সরকারি নীতিরই ফল। জাপানের সিস্টেম এতটাই রিগিড বা স্ট্রিক্ট যে লোকেরা বিয়ে করা এবং সন্তান নেওয়ার ইচ্ছাই হারিয়ে ফেলেছে। উদাহরণস্বরূপ 1 এপ্রিল সরকার একটা নতুন আইন পাশ করেছে, যেখানে একাকিত্ব বা সামাজিক
বিচ্ছিন্নতাকে সমাজে একটা গুরুতর সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে। এক সমীক্ষা অনুযায়ী জাপানের 39% মানুষ কোনো না কোনোভাবে একাকিত্বের শিকার। অনেক তরুণ বিয়ে বা প্রেমে আগ্রহী নয়, বয়স্করা একা একা থাকতে পছন্দ করেন। এজন্য সরকার গঠন করেছে লোনলিনেস সাপোর্ট কাউন্সিল এবং বিভিন্ন এলাকার জন্য প্রশিক্ষিত সাপোর্টার নিয়োগ দিচ্ছে যারা একাকী মানুষদের সাপোর্ট করবে। কিন্তু সরকার একটা বড় সমস্যার মুখে পড়েছে, এই কাজ করার জন্য তরুণরাই নেই। আপনি ভাবতে পারেন পপুলেশন কমে গেলে তো সহজ সমাধান, সন্তান জন্ম দাও। কিন্তু প্রশ্ন হলো কেন জাপানিরা সন্তান নিতে চাইছে না? এর পেছনে মূলত ওই সরকারই দায়ী। এর একটা বড় কারণ হলো জাপানে একটা সন্তানকে জন্ম দেওয়া থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষাদান, এটা যেন একটা প্রজেক্ট। এই খরচ গড়ে 63 মিলিয়ন ইয়েন বা 3 কোটি টাকা পর্যন্ত দাঁড়ায়। এই খরচ দেখেই তরুণেরা বলে, ভাই ক্যারিয়ার বানাবো, ঘুরবো, নিজের জন্য বাঁচবো, 3 কোটি একটা বাচ্চার পেছনে কেন ব্যয় করব? তাছাড়াও জাপানের আরেকটি অন্ধকার দিক আছে, করোশি অর্থাৎ ওয়ার্ক ওভার করে মারা যাওয়া। কাগজে 8 ঘন্টার কাজ হলেও বাস্তবে লোকেরা নো লাইফ মোড এ কাজ করে। তাই 30 বছরের নিচে 50%-এর বেশি ছেলেরা বলে তারা বিয়েতে আগ্রহী না। তরুণেরা এখন ফ্রিডম ফার্স্ট চিন্তাভাবনা করে, তারা কমিটমেন্ট বা দায়িত্ব নিতে চায় না। ফলস্বরূপ তারা একাকিত্বে চলে যায়, যেটা একটা ভয়ঙ্কর সাইকোলজিক্যাল ইমার্জেন্সি হয়ে দাঁড়ায়। বৃদ্ধদের একাকী মৃত্যুকে যেমন বলা হয় কোডুকুশি, তরুণদের একাকিত্বে বেঁচে থাকাকেই বলা হয় হিকিকুমারি। এর মানে এরা বছরের পর বছর ঘর থেকে বের হয় না, কোনো পরিবার বন্ধু সম্পর্ক কিচ্ছু নেই, শুধু একটা দরজা আর তার পেছনে নিঃসঙ্গতা। এমন প্রায় 15 লক্ষ মানুষ রয়েছে জাপানে। বর্তমানে এই সমস্যার সমাধানে সরকার হালকাভাবে নিচ্ছে না। সরকার একটা ম্যারেজ অ্যাপ চালু করেছে, টোকিও ফিউরি স্টোরি। এটি টিন্ডার নয়, এটি সরকারি সিরিয়াস বিয়ের অ্যাপ। এখানে মানুষ তার জীবনসঙ্গী অথবা জীবনসঙ্গিনী খুঁজে পায় এবং সত্যিকারের বিয়ে করে। এছাড়াও সরকার ঘোষণা করেছে সপ্তাহে 4 দিন অফিস আর বাকি 3 দিন ছুটি। পরিবার, সম্পর্ক আর সন্তানদের জন্য সময় দিতে বলেছে। যদি কেউ সন্তান নেয়, সরকার তাকে আর্থিক সহায়তাও দিচ্ছে। কেউ সন্তান জন্মাতে না পারলে ফার্টিলিটি ট্রিটমেন্টের সহায়তাও মিলছে। এমনকি রোবট কেয়ারটেকারও নিয়োগ করে বৃদ্ধাদের দেখাশোনা করা হচ্ছে। এছাড়া ওমাই নামের একটা পুরনো রীতিও ফেরানো হচ্ছে, যেখানে মানুষজনের জন্য ম্যাচ মেকিং এজেন্ট নিয়োগ দেওয়া হচ্ছে। এই প্রচেষ্টাগুলো কতটা সফল হবে তা বলা যাবে আগামী 10 থেকে 20 বছরে। কিন্তু জাপান সরকার এখন থেকেই মরিয়া হয়ে চেষ্টা করছে এবং আমাদের পার্শ্ববর্তী কয়েকটা দেশগুলোতেও এই বিষয়টা লক্ষণীয়। বেশি পড়াশোনা, চাকরির চাপ এবং বিয়ে ও সন্তান পালনের খরচের চিন্তা মানুষকে সম্পর্ক থেকে দূরে ঠেলে দিচ্ছে। যদি এই ট্রেন্ড চলতেই থাকে তাহলে ভবিষ্যতে ভারতের মতো দেশও জাপানের মতো সমস্যায় পড়তে পারে। অবশ্যই জনসংখ্যা কমবে না, কিন্তু বয়স্কদের সংখ্যা অনেক বেড়ে যাবে। সুতরাং এখনই আমাদের সতর্ক হওয়া উচিত। জাপানের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়ার সময় এসেছে। তা বিষয়টা নিয়ে আপনার মতামত আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে দিন বন্ধুদের সাথে, আর লাইক এবং ফলো করে সাথেই থাকুন আমাদের জুম বাংলার।